আজ তোমাদের শোনাচ্ছি চণ্ডী ভট্টাচার্যর পেতনি দেখার ঝকমারি। গদাই মল্লিকের আদ্যিকালের তেঁতুল গাছটায় মানুমেছনি মরে গিয়ে যে পেতনি হয়ে বাস করছে, গোলকবাবু তা কী করে জানবেন? জানতেন পটলবাবু, থেকেই জেনেছিলেন অবশ্য। তাও বেশি দিন হয়নি, এই তো সেদিনের কথা। খুব সকালে, আবছা অন্ধকার তখনও। হাঁটতে বেরিয়ে একেবারে বাজার সেরে ফিরছিলেন। পথঘাট শুনশান প্রায়। একা একাই আসছিলেন। বাঁয়ে কবরখানা পেরিয়ে ডাইনে সন্তোষরের বাঁশঝাড়ের বিস্তীর্ণ এলাকা পেরিয়ে গদাই মল্লিকের সেই তেঁতুল গাছটার নিচে আসতেই লম্বা হাতে মানুমেছনির ঝট করে এক ছোঁ ছিনিয়ে নিয়েছিল ব্যাগটা। নিয়ে একেবারে বকডালে জিনিসপত্র ঘেটে ঘুটে বলেছিল, পটল, তুই যে দেখি ভারী কিপটে, অত টাকা মাইনে পাস, তবু হপ্তায় দুদিনের বেশি মাছ কিনিস নে কেন? মানুর কথা আর জানত নসু, নৃপেনবাবুর পেয়ারের চাকর নসিরাম। সেও অবশ্য গত বছরের কথা। সেটা ছিল শ্রাবণ মাস। সন্ধে তখন হব হব প্রায়। বাজার থেকে নৃপেনবাবুর কিনে দেওয়া 2 কেজি 100 গ্রাম ওজনের বাংলাদেশি ইলিশ মাছটা হাতে ঝুলিয়ে বাড়িতে ফিরছিল নসিরাম। তেঁতুল গাছটার নিচ দিয়ে যাওয়ার সময় মানু তাকে দেখতে পেয়েছিল মাছটাকেও। অত বড় ইলিশ মানু বহুদিন দেখেনি, অন্তত মরার পরে তো নয়। তাই কৌতূহলী হয়ে গাছের মাঝ বরাবর থেকে নেমে আসতে আসতে সে হেঁকে জানতে চেয়েছিল, ইলিশটা কত দিয়ে কিনলি রে নসু? নসু উত্তর দেবে কি? গাছ থেকে কঙ্কালসার মানুমেছনিকে নেমে আসতে দেখে মাছ ফেলে রেখে প্রাণ নিয়ে হাওয়া। পরদিনই বহু বছরের চাকরিতে ইস্তফা দিয়ে সোজা নিজের গ্রামে। মানুর দেখা পেয়ে নসিরাম তো চাকরি ছেড়েছে, পটলবাবুও সংসার গুটিয়ে কলকাতায় চলে গেছেন। এসব তো গোলকবাবুর জানার কথাই না, কারণ এখানে এই সেনডাঙায় আত্মীয়ের বাড়িতে তিনি এসেছেন সবে গত পরশু। এখানকার কেউ তাকে সাবধানও করে দেয়নি মানু সম্পর্কে কিংবা ওই তেঁতুল গাছটা সম্পর্কে। আর তাই ঘটে গেল কাণ্ডটা। আত্মীয় বাড়ি, সেখানে তাও আবার প্রথমবার আসা। দুপুরে ভালো ভালো খেয়ে দিয়ে একটু গড়িয়ে নিয়ে গোলকবাবু একা একা গ্রামটা ঘুরে দেখতে বেরিয়েছিলেন। খানিক ঘুরে টুরে তেঁতুল গাছটার তলা দিয়ে হেঁটে ফিরবার সময় হঠাৎ তিনি দেখতে পেলেন রাস্তার ঠিক সমান্তরালে মোটা একটা ডালে বসে আমেজ করে পা দোলাচ্ছে কে যেন। পুরুষ মানুষ না, বউ, কোনো গরিব ঘরের বউ। পরনে লালের উপর কালো ডুরে শাড়ি, মাথায় লালচে ধরা চুল, তাও আবার খোপার বাঁধনে বাঁধা না পড়ে বাতাসে পতপত করে উঠছে। ওরকম একজন মহিলা, তাও এই শেষ বিকেলে তেঁতুল গাছে চড়ে বসে আছে, এমনটা প্রায়শই চোখে পড়ে না। স্বভাবতই গোলকবাবু একটু অবাক হয়ে তাকিয়েছিলেন উপর দিকে। তখনই তার চোখ গেল বউটার হাতের দিকে। তেঁতুল, তেঁতুল খাচ্ছে বউটা। এমনিতে ওই তেঁতুল খাওয়ার দৃশ্যটা তেমন কোনো সাংঘাতিক কিছু না, কিন্তু গোলকবাবুর কাছে ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। তার ধাতটাই যে অন্যরকম। কারো তেঁতুল খাওয়াটা দেখতে পারেন না মোটেই। শিরশির করে দেহ, জিভে জল এসে যায়, কেমন যেন অস্বস্তি হয়, সামলাতে পারেন না কিছুতেই নিজেকে। চোখের সামনে এ বউটাকে তেঁতুল খেতে দেখে আজও নিজেকে সামলাতে পারলেন না। একটু রেগে গিয়েই হেঁকে উঠলেন, কে রে, কে ওখানে কাঠবিড়ালির মতো গাছে চড়ে বসে আছে? ততক্ষণে মানু তাকে দেখতে পেয়ে লজ্জা পেয়ে গেছে। 1 হাত পরিমাণ ঘোমটা টেনে দিয়েছে মুখের উপরে। সেই অবস্থাতেই সে উত্তর দিল, আমি। আমিটা কে? নামটা বলবে তো? আমি মানু। গোলকবাবু ভুরু কোঁচকালেন। বউটা নাকি সুরে কথা বলছে, গন্না কাটা নাকি, কিংবা নাক বোচা? বললেন, সে না হয় বুঝলাম, তুমি মানু,
তবু কোনো না কোনো ঘরের বউ তো, তা বউ মানুষ হয়ে গাছে চড়ে বসে আছো কেন, তাও এই শেষ বিকেলে? মানু একটু অবাক মতো হয়ে বলল, মারে গাছে চড়বনি তো কোথায় যাব, এখানেই তো আমার ঘর। গোলকবাবু এদিকে ওদিকে তাকালেন, কাছাকাছি কোনো বাড়িঘর চোখে পড়ল না। একটু দূরে অবশ্য দেখা যাচ্ছে টালির ছাউনি দেওয়া দু একটা ঘর বাড়ি। বউটা ওগুলোর কোনোটায় থাকে কি? তিনি বললেন, আরে বাবা, তুমি কোথায় থাকো, কি করো না করো সেসব শুনতে চাইছি না। বলছি তেঁতুল গাছে চড়ে বসে আছো কেন? লজ্জাশালীনতা বলে কিছু নেই? তাছাড়া এ সময় গাছে ভূত টুত থাকে, তা জানো? মানু বললে, আগে জানি তো। ভূত থাকে তা জানো? জানি তো, ভূত যেমনই থাকে পেতনিও তো থাকে। এই তো জানো, তবু গাছে চড়েছো কেন? কি করব, অভ্যেস যে। অভ্যেস? গাছে চড়া তোমার অভ্যেস? জানি না বাপু, এ কেমন অভ্যেস তোমার? আচ্ছা, তা না হয় অভ্যেস বশত উঠেছো, গুচ্ছে ছাইপাশ গিলছো কেন, সেটাও কি তোমার অভ্যেস নাকি? কথাটা বুঝতে না পেরে মানু জানতে চাইল, বলছি অত তেঁতুল খাচ্ছ কেন? কি করব, আমার যে খুব খিদে পায়। খিদে পেলে বাড়ি গিয়ে ভাত খাবে, রুটি খাবে, তা বলে তেঁতুল? আগে তেঁতুল আমার খুব ভালো লাগে যে। ও, চারদিকে এত খাবার দাবার, সেসব কিছু না, তোমার শুধু তেঁতুলই ভালো লাগে? তা বেশ, কিন্তু বাপু আমি যে আবার তেঁতুল একদমই পছন্দ করি না, আর ও জিনিসটা কেউ আমার সামনে খাবে সেটাও চাই না। তুমি বাপু তেঁতুল খাওয়া এখনই বন্ধ করো। আসলে গোলকবাবু চলে যেতে পারছিলেন না। বউটা তার চোখের সামনে তেঁতুল খাওয়া বন্ধ করেছে, এই দৃশ্য না দেখে যাওয়া মানে তো খাওয়ার দৃশ্যটাকেই সঙ্গে করে নিয়ে যাওয়া, আর তার পরিণতি হলো দৃশ্যটা বারবার তার চোখের সামনে ভেসে উঠে তাকে অস্বস্তিতে ফেলবেই। মানু কিন্তু তার আদেশ হোক আর অনুরোধ হোক কথাটা গ্রাহ্যই করল না, বরং তেঁতুল যেমন করে খাচ্ছিল আগেও তেমনই খেয়ে যেতে লাগলো। তা দেখে গোলকবাবুর শরীরের মধ্যে সেই অস্বস্তি। তিনি তাই অধীর হয়ে বললেন, কি হলো, শুনতে পাওনি? এই যে বন্ধ করো তেঁতুল খাওয়া। তবু খাওয়া থামালো না মানু, কেমন যেন নির্বিকার ভাব করে আগের মতোই বসে রইল, পাও দোলাতে লাগলো জোরে জোরে। আর পারলেন না গোলকবাবু, সামলাতে পারলেন না নিজেকে, রাগের মাথায় বলে উঠলেন, আচ্ছা বেহায়া মেয়ে ছেলে তো, কথা বললে কথা শোনে না। ব্যাস, মানে লেগে গেল মানু। মুহূর্তে লাজ লজ্জা উধাও, ঝট করে ঘোমটা ফেলে দিয়ে রুখে উঠল সে। কি আমি বেহায়া? তবে রে হতচ্ছাড়া মিনসে, দাঁড়া দেখাচ্ছি মজা। বলতে বলতে গাছ থেকে সে দিল এক লাফ। গোলকবাবু দেখলেন কোথায় বউ, গাছ থেকে লাফ দিয়ে যে নিচে নেমে এলো সে তো মানুষই না, সে তো শাড়ি পরা এক কঙ্কাল। সেই একবারই দেখলেন দৃশ্যটা, দ্বিতীয়বার দেখার সময় আর সাহস কোনোটাই আর হয়ে উঠল না। প্রথমেই একটা ভয়ার্ত স্বর বেরিয়ে এলো মুখ দিয়ে, তারপরেই ওরে বাবা রে, মারে, বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে চেঁচাতে শেষে ভাষা হারিয়ে জ্ঞানশূন্য হয়ে জীবনের শ্রেষ্ঠতম বা দ্রুততম দৌড়টা দিয়ে ফেললেন গোলকবাবু। একবারও আর পিছনে ফিরে তাকালেন না।